মানুষের ভেতর দুইটা সত্তা থাকে, ভালো ও মন্দ। আমাদের বিবেক, ভয় আর সমাজের আইন কানুন সেই মন্দ সত্তাটাকে নিয়ন্ত্রণে রাখে। কিন্তু যদি এমন কোনো জগতে আপনি পৌঁছে যান যেখানে কোনো ভুলের ভয় নেই, কোনো শাস্তির ভয় নেই, তখন কি ভেতরের পশুটাকে দমিয়ে রাখা যায়? বলছিলাম, ব্র্যান্ডন ক্রোনেনবার্গের পরিচালনায় এবং মিথা গোথের দুর্দান্ত অভিনয়ে এমনই এক ডার্ক অ্যান্ড টুইস্টেড সাইফাই হরর ফিল্ম ইনফিনিটি পুলের কথা। সমালোচকদের কাছ থেকেও মুভিটি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। তাহলে চলুন আর কোনো ব্যাখ্যা না দিয়ে সরাসরি গল্পে প্রবেশ করা যাক। গল্পের শুরুতেই আমরা পরিচিত হই জেমস ফস্টার এবং তার স্ত্রী এম নামের এক কাপলের সাথে। জেমস ছিল একজন রাইটার, তবে সম্প্রতি তার লেখা বই ফ্লপ হয়। অন্যদিকে তার স্ত্রী ছিল বেশ ধনী, কারণ তার বাবা বিজনেসম্যান। জেমস তার স্ত্রীর টাকায় জীবন উদযাপন করছিল, তবে দুইজনেই নিজের লাইফ নিয়ে হতাশ। তাই তারা ছুটি কাটানোর জন্য লি টাকা নামের এক সমুদ্র তীরবর্তী গরিব দেশে আসে। তবে হোটেলের চারপাশে সুবিশাল দেয়াল দেয়া আছে, যাতে করে সেই দেশের গরিবেরা এখানে আসতে না পারে। সকালে ঘুম ভাঙার পর তারা ব্রেকফাস্ট করতে বাইরে আসে, কিন্তু জেমসের খিদে না পাওয়ায় সে আশেপাশে ঘুরতে শুরু করে। এই সময় তার চোখে পড়ে মুখোশ পরা এক স্থানীয় ব্যক্তির ওপর। সেই ব্যক্তি সেখানে আসা পর্যটকদের উত্ত্যক্ত করে আর তারপরই সেখান থেকে পালিয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তে গ্যাবি নামের একটি মেয়ে তার সামনে আসে। গ্যাবি তাকে জানায় লোকটি হয়তো এখানে ট্যুরিস্টদের ভয় দেখানোর জন্যই এসেছে। যাই হোক, গল্পে এগোনোর আগে লি টাকা সম্পর্কে কিছু কথা জেনে নেওয়া যাক। এটি সমুদ্রের ধারে অবস্থিত একটি কাল্পনিক দেশ। এখানে পর্যটন শিল্প বেশ ভালো, কিন্তু স্থানীয় বাসিন্দারা অত্যন্ত গরিব, যার কারণে এখানকার ক্রাইম রেট আকাশ ছোঁয়া। তাই ট্যুরিস্টদের কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয় যেন তারা হোটেলের চৌহদ্দির বাইরে পা না রাখে। এবার মূল গল্পে ফেরা যাক। গ্যাবি জেমসের সাথে আলাপ জমাতে শুরু করে। সে জেমসকে বলে যে সে তার লেখা বইয়ের একজন বিশাল বড় ফ্যান, আর তার সাথে দেখা করতে পেরে সে যে কতটা খুশি তাও জানায়। কথাবার্তার মাঝেই সেখানে গ্যাবির স্বামী অ্যালবান এসে হাজির হয়। সেও জেমসের সাথে কিছুক্ষণ কথা বলে এবং তাকে ওই সন্ধ্যায় ডিনারের জন্য আমন্ত্রণ জানায়। রাতে ডিনার টেবিলে চারজন একসাথে বসে। গ্যাবি নিজের পরিচয় দিয়ে বলে যে সে একজন অভিনেত্রী, যদিও অভিনয়ে সে এখনও ততটা পারদর্শী হয়ে ওঠেনি, আর তার বেশিরভাগ কাজই ঠিকঠাক মতো হয় না। অন্যদিকে অ্যালবান পেশায় একজন আর্কিটেক্ট, তবে বর্তমানে সে সেই কাজ থেকে অবসর নিয়ে একটি জার্নাল পরিচালনা করে। তারা নিজেদের মধ্যে অনেক গল্পগুজব করে একে অপরের বিষয়ে জানতে থাকে। জেমসও জানায় যে সে গত 6 বছরে নতুন কিছুই লিখতে পারেনি, কারণ সে লেখার জন্য কোনো ইন্সপিরেশন খুঁজে পাচ্ছে না। এই কথা শুনে অ্যালবান বলে, কে জানে, হয়তো এখানেই সেটা পেয়ে যেতে পারো। এরপর সে জেমস আর এমকে তাদের সাথে বাইরে ঘুরতে যাওয়ার প্রস্তাব দেয়। তারাও সেই প্রস্তাবে রাজি হয়ে যায়। পরদিন রিসর্ট থেকে বের হওয়ার সময় এমকে বেশ চিন্তিত দেখাচ্ছিল, কারণ এই দেশের ক্রাইম রেট অনেক বেশি এবং বাইরে তারা নিরাপদ থাকবে না। জেমস তখন তাকে বোঝায় যে তারা এখানে নতুন হতে পারে, কিন্তু গ্যাবি আর অ্যালবান এর আগেও অনেকবার এসেছে, তাই কোন জায়গাগুলো নিরাপদ তা তারা ভালো করেই জানে এবং তাদের সাথে থাকলে ভয়ের কোনো কারণ নেই। এরপর চারজন মিলে মিস্টার থ্রেশ নামের এক লোকের কাছ থেকে একটা গাড়ি ভাড়া নেয় এবং সারা দিনের জন্য ঘুরতে বেরিয়ে পড়ে। তারা অসাধারণ সুন্দর একটি বিচে এসে পৌঁছায়। সেখানে তারা অনেকটা সময় কাটায়, ড্রিঙ্কস করে। তবে এখানেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। জেমস যখন একটু আড়ালে প্রস্রাব করতে যায়, তখন গ্যাবি তার কাছে চলে আসে এবং তার সাথে রোম্যান্টিক হওয়ার চেষ্টা করে। এটা জেমসের কাছে বেশ অস্বস্তিকর একটি পরিস্থিতি মনে হচ্ছিল। এরপর রাত পর্যন্ত তারা ড্রিঙ্কস করা আর হই হুল্লোড় করে কাটায় এবং রাত নামতেই রওনা দেয়। অ্যালবান অতিরিক্ত ড্রিঙ্কস করায় ড্রাইভ করার অবস্থায় ছিল না, তাই জেমস স্টিয়ারিং ধরে। গাড়ি কিছু দূর এগোতেই গাড়ির হেডলাইট দুটো নিভে যায়। জেমস যখন হেডলাইট ঠিক করার চেষ্টা করছিল, তখনই রাস্তা থেকে তার মনোযোগ সরে যায় আর সেই সজোরে এক ব্যক্তিকে ধাক্কা মারে। লোকটির সাথে সাথেই সেখানে মারা যায়। এই ঘটনায় জেমস আর এম প্রচণ্ড ভয় পেয়ে যায়। এম পুলিশকে ফোন করার কথা বলে,
কিন্তু গ্যাবি তাদের বাধা দিয়ে বলে যে এখানকার আইন কানুন খুবই ভয়ঙ্কর, এখানে সরাসরি মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার উপর পুলিশ তাদের স্টেশনে নিয়ে গিয়ে এমকে অ্যাসাল্ট করতে পারে। তাই তারা সেখান থেকে সোজা হোটেলে ফিরে আসে এবং শুয়ে পড়ে। পরের দিন সকালে জেমসের ঘরের দরজায় কেউ সজোরে ধাক্কা দিতে থাকে। দরজা খুলতেই সে দেখে বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ তাকে আর এমকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে যায়। সেখানে নিয়ে এমকে অন্য কোথাও পাঠিয়ে দেওয়া হয় আর জেমসকে একটা ঘরে একা বসিয়ে রাখা হয়। কিছুক্ষণ পর একজন ডিটেকটিভ রুমে প্রবেশ করে। সে প্রথমেই জেমসকে জানায় যে গত রাতে সে গাড়ি চাপা দিয়ে একজনকে মেরে ফেলেছে। লোকটি ছিল একজন সাধারণ কৃষক আর এখন তাকে এখানকার আইন অনুযায়ী শাস্তি ভোগ করতে হবে। এখানকার একটি প্রথা হলো, যদি কোনো পরিবারের সদস্যকে হত্যা করা হয় তাহলে সেই পরিবারের বড় ছেলে সবার সামনে অপরাধীকে হত্যা করে প্রতিশোধ নেয়। এটাকে মৃত ব্যক্তির প্রতি সম্মান জানানো হিসেবে দেখা হয়। আর যদি নিহতের কোনো সন্তান না থাকে তবে সরকার নিজেই সেই দায়িত্ব পালন করে। জেমসের ক্ষেত্রে নিহত কৃষকের 6 বছর বয়সী একটি ছেলে আছে আর সেই এই শাস্তি দেওয়ার কাজটি করবে। আগেই যেমন বলেছি, দেশটির নিয়মগুলো অদ্ভুত। এর মধ্যে সবচেয়ে বড় আর অদ্ভুত নিয়মটি হলো জেমসের কাছে এখন 2টা পথ খোলা আছে। হয় সে অপরাধের শাস্তি হিসেবে সবার সামনে মৃত্যুবরণ করবে, নয়তো সে তার ক্লোন বানিয়ে ক্লোনকে শাস্তি দেওয়াবে। তবে বডি ক্লোনের এই পদ্ধতিতে তাকে বিশাল অঙ্কের একটি জরিমানা দিতে হবে। যেহেতু জেমসের টাকার কোনো অভাব ছিল না, তাই সে বডি ক্লোন অপশনটি বেছে নেয়। পরবর্তী দৃশ্যে জেমসের কিছু শারীরিক পরীক্ষা করা হয়। এরপর তাকে প্রস্তুতির জন্য একটি বিশেষ ঘরে পাঠানো হয়। ঘরটি লাল রঙের এক ধরনের তরলে পরিপূর্ণ ছিল আর তার মধ্যে অন্য আরেকটি তরল মেশানো হয়। এই লাল তরলটি যে কোনো কিছুই হতে পারে, ক্লোনিংয়ের জন্য প্রয়োজনীয় কোনো রাসায়নিক বা অন্য কিছু। এই পুলের লাল রঙটি আরেকটি গভীর অর্থ বহন করে, যা আমরা গল্পের শেষে জানতে পারব। প্রক্রিয়ার সময় জেমসের নানান ধরনের বিভ্রম আর হ্যালুসিনেশন হয়। এরপরই দৃশ্য পরিবর্তন হয়। জেমস এখন নিজেকে পুলিশ স্টেশনের একটি হসপিটাল রুমে আবিষ্কার করে। এম তার পাশেই বসেছিল। সে জেমসকে জানায় যে ক্লোনিং প্রক্রিয়াটি সফল হয়েছে, অর্থাৎ তার ক্লোন তৈরি হয়ে গেছে। এরপর তারা দুজনে সেই ক্লোনটিকে দেখতে যায়। তারা সেই চেম্বারে পৌঁছায় যেখানে ক্লোনটি রাখা ছিল। ক্লোনটির মধ্যে জেমসের সমস্ত স্মৃতিও ট্রান্সফার করা হয়েছিল আর এটি এতটাই নিখুঁতভাবে তৈরি হয়েছিল যে আসল আর নকলের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব ছিল। যাই হোক, কিছুক্ষণ পর সেই ক্লোনটিকে কৃষক পরিবারের সামনে আটকে রাখা হয়। এরপর কৃষকের ছোট্ট ছেলেটি এসে ছুরি দিয়ে তাকে অসংখ্যবার আঘাত করে হত্যা করে আর এভাবেই জেমসের মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যায়। কিন্তু অবাক করা বিষয় হলো, এই পুরো ঘটনাটি দেখার সময় জেমসের মুখে একটি মৃদু হাসি লেগেছিল, যা মোটেও কোনো ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছিল না। সাজা শেষ হওয়ার পর ডিটেকটিভ থ্রেশ জেমসের হাতে তার ক্লোনের ছাই তুলে দেয়, একটি স্মৃতিচিহ্ন হিসেবে রাখার জন্য। এবার তারা হোটেলে ফিরে আসে। এম এই ঘটনায় মানসিকভাবে সম্পূর্ণ ভেঙে পড়েছে। সে যত দ্রুত সম্ভব এখান থেকে চলে যেতে চায়। জেমসও তার সাথে জিনিসপত্র গোছাতে শুরু করে, কিন্তু হঠাৎ সে বলে যে সে তার পাসপোর্টটি খুঁজে পাচ্ছে না আর পাসপোর্ট ছাড়া তাদের পক্ষে যাওয়া সম্ভব নয়। এরপর তারা দুজনেই শুয়ে পড়ে। দুজনই ছিল মারাত্মক মানসিক চাপের মধ্যে। জেমস এমকে বলে সে যদি চায় তাহলে একাই চলে যেতে পারে, কিন্তু এম তাকে ছাড়া যেতে রাজি হয় না। তাদের রুম বুকিংয়ের সময়সীমা শেষ হয়ে আসছিল, তাই জেমস রিসেপশনে গিয়ে আরও কয়েকদিনের জন্য বুকিং বাড়িয়ে নেয়। সেখানেই তার সাথে গ্যাবির আবার দেখা হয়। গ্যাবি তার সাথে কথা বলতে আসে এবং যা হয়েছে তার জন্য দুঃখ প্রকাশ করে। সে জেমসকে ড্রিঙ্কসের অফার দেয় এবং বোঝাতে থাকে যে তার সাথেও অতীতে এমনটা ঘটেছে। সে জানায় যখন সে প্রথমবার অ্যালবানের সাথে এখানে আসে তখন অ্যালবানকে একটি রিসোর্টে ইনফিনিটি পুল ডিজাইন করার কাজ দেওয়া হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত একটি দুর্ঘটনায় দুজন কর্মী মারা যায় এবং অ্যালবানকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তখনই তারা প্রথম এই ক্লোন স্কিমের কথা জানতে পারে। গ্যাবি আরও বলে এই ব্যাপারটা একদিক থেকে একটা উপহারের মতো। এবার সে জেমসের চোখে এক অন্যরকম অনুভূতি দেখতে পাচ্ছে। সে জেমসকে আজ রাতে তাদের বাড়িতে আমন্ত্রণ জানায়, যেখানে তাদের মতো আরও অনেক ট্যুরিস্ট বন্ধুরাও আছে। এদিকে গ্যাবির মতো সিনেমা ঘর বিডি টিমও আপনাকে আমন্ত্রণ জানাচ্ছে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আমরা দেখেছি আমাদের বেশিরভাগ ভিউয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি।
এতে করে আমাদের নিত্য নতুন রহস্যকর গল্পগুলো আপনাদের কাছে পৌঁছাবে না। তাই এখনই নিচের রেড সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দিন। এবার গল্পে ফেরা যাক। এরপর জেমস তাদের বাড়িতে যায়। সেখানে গিয়ে দেখে গ্যাবি আর অ্যালবানের আরও অনেক বন্ধু উপস্থিত, যারা প্রায় এই দেশে ছুটি কাটাতে আসে এবং অতীতে তারাও প্রত্যেকেই কোনো না কোনো অপরাধ করেছে, যার জন্য তাদেরও ক্লোনের মাধ্যমে শাস্তি হয়েছে। তাদের মধ্যে একজন বন্ধু মজা করে বলে ওঠে, কখনো কখনো আমার মনে হয় সেদিন হয়তো আমার আসল সত্তাটাই মারা গিয়েছিল, আর আমরা সবাই হয়তো এক একটা ক্লোন। কারণ তাদের সবারই জ্ঞান ফিরেছিল হসপিটালের রুমে, তাই কে আসল আর কে ক্লোন তা জানার কোনো উপায় নেই। যাই হোক, তারা সবাই মিলে অনেক মজা করে আর ড্রিঙ্কস করে। অনেকক্ষণ পর তারা জেমসকে একটি গেমে অংশ নিতে বলে। গেমটি হলো রিসোর্টের মালিককে সম্প্রতি যে মেডেল দেওয়া হয়েছে সেটা নিছক মজার ছলে চুরি করতে হবে। জেমস এই প্রস্তাবে রাজি হয়ে যায়। এরপর তারা সবাই কি মাস্ক পরে রিসোর্ট মালিকের রুমে ঢুকে পড়ে এবং সেখানে মালিক তার বান্ধবী আর পরিচারিকাকে বন্দি করে ফেলে। সবাই সেখানে উল্লাস করতে থাকে। গ্যাবি জেমসের কাছে এসে ফিসফিস করে বলে তার জীবনে অন্তত একবার কাউকে খুন করার চেষ্টা করা উচিত। এরপর সে জেমসের হাত দিয়ে মালিককে গুলি করানোর চেষ্টা করে, কিন্তু জেমস শেষ মুহূর্তে নিজেকে সামলে নেয়। ঠিক তখনই রুমে লুকিয়ে থাকা একজন সিকিউরিটি গার্ড তাদের উপর গুলি চালাতে শুরু করে। গ্যাবিও পাল্টা গুলি চালায়। এই গোলাগুলিতে মালিক, তার বান্ধবী, পরিচারিকা এবং সিকিউরিটি গার্ড সবাই মারা যায়। এমনকি অ্যালবানের পায়েও একটি গুলি লাগে। তারা আহত অ্যালবানকে নিয়ে রাতের অন্ধকারে জেমসের হোটেল রুমে ফেরে। সেদিন হোটেলে একটি ডান্স পার্টির আয়োজন ছিল, তাই সব গেস্ট বাইরে থাকায় কেউ কিছু টের পায় না। কিন্তু রুমে এই অবস্থা দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। জেমস তাকে শান্ত করার চেষ্টা করে। পরবর্তী দৃশ্যে পুলিশ তাদের সবাইকে ধরে নিয়ে যায়, কিন্তু ক্লোন নামক উপায়টি তাদের হাতে থাকায় তারা ছিল সম্পূর্ণ চিন্তামুক্ত। ব্যাপারটা তাদের কাছে এমন হয়ে গিয়েছিল যে টাকা ফেলো, তামাশা দেখো। এই ভয়ঙ্কর মানসিকতা তাদের সবার মধ্যে গেঁথে গিয়েছিল এবং জেমসের মধ্যেও ধীরে ধীরে তা প্রবেশ করছিল। তাদের সবার ক্লোনকে একসাথে গুলি করে মেরে ফেলা হয়, আর তারা খুব সহজেই মুক্তি পেয়ে যায়। অর্থাৎ টাকা দিয়ে ক্লোন তৈরি করো আর নিজেকে বাঁচিয়ে নাও। জেমস যখন হোটেলে ফেরে তখন প্রচণ্ড রেগে ছিল এবং ভয় পেয়েছিল। সে চলে যাওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত ছিল, কিন্তু জেমস আবার সেই অজুহাত দেয় যে তার পাসপোর্ট খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনে বলে, তাহলে তুমি এখানেই থাকো, আমি একাই চলে যাচ্ছি। কারণ জেমসকে তার কাছে এখন সম্পূর্ণ অন্য একজন মানুষ বলে মনে হচ্ছিল। জেমস বিচে একা বসেছিল। গ্যাবি তার কাছে এসে বসে। সে জেমসের সাথে কথা বলতে শুরু করে আর ধীরে ধীরে তার অনেক কাছাকাছি চলে আসে। সে বলে জেমসের যোগ্যই নয়, আর জেমসের উচিত কে ছেড়ে দেওয়া। এরপর সে জেমসের খুব কাছে চলে আসে এবং তাকে নিজের রুমে নিয়ে যায়। গ্যাবি জেমসকে এক ধরনের স্থানীয় ড্রাগ দেখায়, যা খেলে মারাত্মক হ্যালুসিনেশন হয়। সেই ড্রাগ নেওয়ার পর তারা ক্লোজ হয়, আর নেশার ঘুরে জেমস একের পর এক ভয়ঙ্কর ও অদ্ভুত দৃশ্য দেখতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখি তারা সবাই ব্রেকফাস্ট টেবিলে বসে আছে। পুরো গ্রুপটা মিলে স্থানীয় মানুষদের নিয়ে ঠাট্টা তামাশা করছিল, এমনকি জেমসকে নিয়েও, কারণ সে তখনও নেশার ঘোরে ছিল এবং ধীরে ধীরে এক শয়তানে পরিণত হচ্ছিল। অ্যালবানের এক বন্ধুর হাই কমিশনে জানাশোনা ছিল, যার মাধ্যমে সে জেমসের জন্য একটি নতুন পাসপোর্টের ব্যবস্থা করতে পারত। কিন্তু সে জানায় এই প্রক্রিয়ার মধ্যে ডিটেকটিভ থ্রেশ বাধা সৃষ্টি করছে, তাই তাদের উচিত ডিটেকটিভ থ্রেশকে রাস্তা থেকে সরিয়ে দেওয়া, কারণ তারা তার উপর প্রতিশোধ নিতে চায়। তাদের মতে থ্রেশ একদিকে তাদের ক্ষমা করে, অন্যদিকে তাদের কাছ থেকে টাকা নিয়ে দেশের কোষাগারও ভরে। যদিও আইন অনুযায়ী সে কোনো ভুল করছিল না, কারণ অপরাধীর শাস্তি পাওয়া উচিত, তার সাজা মাফের সুযোগ থাকুক বা না থাকুক। কিন্তু এই মুভি আমাদের এটাই দেখায় যে যখন মানুষের কাছে মজা করার জন্য কাউকে খুন করাটা সহজ হয়ে যায় এবং সমাজে সভ্য সাজার ভয় উঠে যায়, তখন মানুষ একে অপরের রক্তপিপাসু হয়ে ওঠে। যারা বাইরে থেকে ভালো সাজার অভিনয় করে তারাই সামান্যতম কারণে বা নিছক মজার জন্য আপনজনকেও খুন করে ফেলে, আর টাকা দিয়ে খুব সহজেই বেঁচে যায়। তারা ডিটেকটিভ থ্রেশকে কিডন্যাপ করার পরিকল্পনা করে। জেমসকে বাইরে পাহারা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়,
কিছুক্ষণ পর তারা ফিরে আসে। ডিটেকটিভ থ্রেশের মুখ ঢেকে তাকে একটি ঘরে আনা হয়। জেমস ততক্ষণে প্রচুর ড্রাগ নিয়ে ফেলেছে। সে নাচতে নাচতে আর হাসতে হাসতে ডিটেকটিভ থ্রেশকে প্রচণ্ড মারতে শুরু করে। তাকে অমানুষ্যের মতো পেটায় এবং তার উপর প্রস্রাব করে দেয়। গ্রুপের অন্যরাও তার সাথে যোগ দেয়, কিন্তু হঠাৎ গ্যাবি ডিটেকটিভের মুখের মাস্কটি সরিয়ে দেয়। আর জেমস দেখে সে থ্রেশ নয়, বরং তারই আরেকটি ক্লোন, যাকে তারা নিছক মজা করার আর তাকে উত্ত্যক্ত করার জন্য নিয়ে এসেছে। এই দৃশ্য দেখে জেমস প্রচণ্ড ধাক্কা খায়। যে জেমস একটু আগেই অন্য একজনকে মারছিল, হাসছিল, উল্লাস করছিল, সেই নিজের ক্লোনকে মার খেতে দেখে মানসিকভাবে ভেঙে পড়ে এবং দৌড়ে গিয়ে ওয়াশরুমে চলে যায়। গ্যাবি এসে তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা একটা সাধারণ মজা ছিল। তারা থ্রেশকে টাকা দিয়ে জেমসেরই আরেকটি ক্লোন তৈরি করিয়েছিল। সে আশা করে যে জেমস আর রাগ করে থাকবে না, কিন্তু জেমস এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে তার ভেতরের ভালো সত্তাটি যেন জেগে ওঠে। সে দ্রুত নিজের হোটেল রুমে ফিরে আসে এবং তার আসল পাসপোর্টটি বের করে, যেটি সে নিজেই লুকিয়ে রেখেছিল। হ্যাঁ, সে এখানে আরও কিছুদিন থেকে এই ভয়ঙ্কর আনন্দ উপভোগ করতে চেয়েছিল, অর্থাৎ সে নিজের স্ত্রীর সাথেও মিথ্যা কথা বলেছিল। যাই হোক, জেমস চুপচাপ এয়ারপোর্টের বাসের জন্য রওনা হয়, কিন্তু গ্যাবির পুরো দল বাসটি থামিয়ে দেয় এবং তাকে বাস থেকে নামতে বলে। তারা যেহেতু ক্লোন সিস্টেমের কথা জানত, তাই তাদের মধ্যে কাউকে খুন করার কোনো ভয় ছিল না। বাধ্য হয়ে জেমসকে বাস থেকে নামতে হয়। তারা তাকে হাঁটিয়ে নিয়ে যেতে থাকে, আর গ্যাবি তার সামনেই আরামে ড্রিঙ্কস করে, খাবার খায় এবং তাকে নিয়ে মজা করে। অর্থাৎ তার সাথে ঘনিষ্ঠ হয়েছে, মজা করেছে, আর এখন তাকেই অপমান করছে। অবশেষে সে আসল সত্যটা প্রকাশ করে। সে জানায় যে সে জেমসের কোনো ফ্যান নয়, এমনকি জেমসের লেখা ওই জঘন্য বই সে কোনোদিন পড়েইনি। সে তো প্রতিবারের মতো এবারও নিজের খেলার জন্য একটি নতুন পুতুল খুঁজছিল, আর সে জেমসকে পেয়ে যায়। সে জেমসের সাথে ক্লোনের খেলাটা খেলতে চেয়েছিল, কিন্তু তার আগেই জেমস নিজে কৃষককে গাড়ি চাপা দিয়ে ফেঁসে যায়। অর্থাৎ গ্যাবি আর তার দল প্রতি বছর এখানে আসে, সরল মানুষদের খুঁজে বের করে, তাদের নিয়ে খেলা করে, তাদের দিয়ে অপরাধ করায়, তাদের মারে, আর সাজার জন্য তো ক্লোন আছেই। আসলে এই ভয়ঙ্কর খেলাটাই তাদের বিনোদনের একমাত্র উপায় হয়ে দাঁড়িয়েছিল। গ্যাবি জেমসকে অকথ্য ভাষায় অপমান করতে থাকে, তাকে নোংরা কটূক্তি করে। সুযোগ বুঝে জেমস তার বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয় এবং নিজের প্রাণ বাঁচাতে জঙ্গলের দিকে দৌড় দেয়। গ্যাবি তাকে লক্ষ্য করে গুলি চালায় এবং একটি গুলি তার পায়ে এসে লাগে। সে কোনো মতে খুঁড়িয়ে খুঁড়িয়ে এগিয়ে একটি বাড়িতে আশ্রয় নেয়। সেই বাড়ির বাসিন্দারা তার সেবা করে এবং ক্ষতস্থানে ড্রেসিং করে দেয়। সে তখনও ড্রাগের প্রভাবে ছিল, তাই সে আবারও হ্যালুসিনেশন দেখতে শুরু করে। তার চোখের সামনে গ্যাবির পুরো দল এবং সেই কৃষকের ছেলেটিও ভেসে ওঠে, যে তাকে ছুরি মারতে আসছিল। যখন তার জ্ঞান ফেরে, তখন সে ঘর থেকে বাইরে বেরিয়ে আসে এবং দেখে গ্যাবি আর তার পুরো দল সেখানেই দাঁড়িয়ে আছে। গ্যাবি তাকে বলে তাকে এখন একটি ফাইনাল গেম খেলতে হবে, তাকে একটি কুকুরকে হত্যা করতে হবে। এটা করার পরই তার ট্রান্সফরমেশন বা রূপান্তর সম্পূর্ণ হবে, আর এই রূপান্তর মানে সে পুরোপুরি তাদের মতো একজন শয়তানে পরিণত হবে। এরপর তাকে একটি ছুরি দেওয়া হয় এবং একটি কুকুর আনা হয়, যেটা আসলে অন্য কেউ নয়, জেমসেরই আরেকটি ক্লোন, যাকে তারা গলায় বেল্ট বেঁধে কুকুরের মতো করে সাজিয়েছিল। অর্থাৎ তারা জেমসের ভেতরের শেষ মনুষ্যত্বটুকুও মেরে ফেলতে চেয়েছিল। জেমস ভালো হতে চেয়েছিল, কিন্তু তারা ক্লোনটিকে দিয়ে তার উপর আক্রমণ করায়। ক্লোনটি মারাত্মক ড্রাগের নেশায় থাকায় হিংস্র হয়ে উঠেছিল, আর কোনো উপায় না দেখে জেমসকে সেই ক্লোনটিকে মারতেই হয়। সে তাকে পিটিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনার পর সে মানসিকভাবে পুরোপুরি ধ্বংস হয়ে যায়। গ্যাবি তার কাছে আসে, তাকে শান্ত করে। সে এমন ট্রিট করে যেন জেমস তার একটা সন্তান। পরের দিন তাদের সবার ছুটি শেষ হয়ে যায়। বর্ষা মৌসুমও শুরু হয়ে গিয়েছিল, তাই সবাই নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য প্রস্তুত হয়। সবাই এমনভাবে আচরণ করছিল যেন কিছুই ঘটেনি। এই স্বাভাবিকতাই তাদের ভয়ঙ্কর মানসিকতার পরিচয় দেয় যে তারা কতটা উন্মাদ হয়ে গেছে। সবাই এয়ারপোর্টে পৌঁছায়। গ্যাবি খুব স্বাভাবিকভাবেই জেমসকে বিদায় জানায় এবং অ্যালবানের সাথে বাড়ির পথে রওনা দেয়। অর্থাৎ তার স্বামী এই সমস্ত ঘটনা সম্পর্কে জানত।
কিন্তু সেও ছিল একেবারে নির্বিকার। তাদের কাছে এই ছুটিটা ছিল একটা স্বপ্নের মতো, যা বাস্তবে কখনো ঘটেনি। জেমস এয়ারপোর্টে একাই বসে থাকে। বসে থাকতে গিয়ে তার ফ্লাইটও মিস হয়ে যায়। মুভির শেষ দৃশ্যে আমরা দেখি সে সেই রিসোর্টের বাইরে বৃষ্টিতে একা বসে আছে। সে যেন আর কখনোই ফিরতে পারেনি। সে নিজের অপরাধবোধের জালে আটকে গিয়েছিল। আর এখানেই মুভিটি শেষ হয়। তো এই ছিল ইনফিনিটি পুলের কাহিনী। এর মানে হলো এখানে একবার কারো ক্লোন তৈরি হয়ে গেলে তার অসংখ্য ক্লোন বানানো সম্ভব। ক্লোনের এই চক্র চলতেই থাকে, যা অসীম বা ইনফিনিট। এখন প্রশ্ন হলো এই শেষ দৃশ্যের অর্থ কী? প্রথমত হতে পারে জেমস নিজেকে একজন খারাপ মানুষ হিসেবে মেনে নিয়েছিল এবং সে বুঝতে পেরেছিল যে সে আর কখনোই স্বাভাবিক জীবনে ফিরতে পারবে না, তাই সে সেখানেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়। অথবা সে হয়তো নিজেকে বাইরের পৃথিবীর জন্য, বিশেষ করে এর জন্য একটি হুমকি বলে মনে করছিল। তার মনে হচ্ছিল সে পুরোপুরি শয়তান হয়ে গেছে, তাই সে সেখানেই থেকে যায় যাতে আর কারো ক্ষতি করতে না পারে। তার সবচেয়ে বড় কারণ হলো সে গ্যাবির সাথে সম্পর্কে জড়িয়ে স্ত্রীর সাথে প্রতারণা করেছে। তার অতীত তাকে কোনোভাবেই পিছু ছাড়ছিল না। এখন হতে পারে সে নিজেকে মানসিকভাবে সুস্থ করার জন্য সেখানে থাকবে, অথবা গ্যাবিও তার দলের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করবে। সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনাটি হলো এই ব্যক্তি হয়তো আসল জেমস নয়। আসল জেমস হয়তো আগেই মারা গেছে, আর এ হলো তার একটি ইমোশনাল ক্লোন। এমনকি গ্যাবি, অ্যালবান এবং তাদের বন্ধুরাও হয়তো সবাই ক্লোন। এই কারণেই হয়তো তাদের মধ্যে কোনো মানবিক অনুভূতি ছিল না এবং তাদের আচরণও ছিল অদ্ভুত। আর সবচেয়ে বড় প্রশ্ন, এই দেশটি তৈরি করেছে কে? হতে পারে কোনো এক বিলিয়নিয়ার নিছক বিনোদনের জন্য এই জায়গাটি তৈরি করেছে। এমনকি হতে পারে পুরো দ্বীপটি গোপন ক্যামেরার নজরদারিতে রয়েছে, যেখানে বিশ্বের শক্তিশালী ও ধনী ব্যক্তিরা এই ভয়ঙ্কর খেলা দেখে আনন্দ পায়। আর ডিটেকটিভ থ্রেশ হয়তো এক বিশাল খেলার একটি ছোট গুটি মাত্র। আর কি মাস্কের ব্যাপারে আপনাদের মনে যে প্রশ্ন জেগেছে, সে বিষয়েও আমার কাছে একটি থিওরি আছে। হতে পারে ইনফিনিটি পুলের যে ক্লোনগুলো ত্রুটিপূর্ণ হতো বা নষ্ট হয়ে যেত, এই মাস্কটি তাদেরই প্রতীক। এমন একটি সত্তা যার কোনো পরিচয় নেই। এই ছিল ইনফিনিটি পুলের সম্পূর্ণ কাহিনী। আশা করি আমার এই ব্যাখ্যা এবং থিওরিগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আপনাদের সাথে দেখা হবে পরবর্তী কোনো মুভির এক্সপ্লেনেশন নিয়ে। ধন্যবাদ সবাইকে।